জীবনে কিছু করতে হলে আপনাকে সৎসঙ্গ এবং শ্রদ্ধা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এটি হচ্ছে স্যারের অ্যাডভাইস। কবিতা আমি লিখিব, বলিনি আমি কবি। সকলেই দেখতে পাবে গগনে উঠিলে রবি, মেঘাচ্ছন্ন যদি ঢেকে না যায় সূর্য, পৃথিবী আলোকিত হবে, চাদর দিয়ে যাবে না ঢাকা, দেখতে পাবে সবাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি বসে আছি অত্র ভোলা জেলা তথা সারা বাংলাদেশে যিনি ভালো এবং পপুলার কবি হিসেবে পরিচিত এবং যার পরিচয় আমরা ইতিমধ্যে জেনেছি, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার দৌলত খান। ভোলা থেকে উনি অবসর হয়েছেন। উনি বর্তমানে রয়েছেন ইলিশা ভোলাতে। তো আসলে হচ্ছে আমরা এই জনাব সিদ্দিকুর রহমান স্যার অত্র অঞ্চলে সকল স্টুডেন্টদের এবং সকল শিক্ষকের শিক্ষক, যিনি এই মুহূর্তে অবসরপ্রাপ্ত এই বয়সে এসে কোথায় থাকছেন, কি করছেন এবং আপনাদের জন্য কি সেবাগুলো দিয়ে যাচ্ছেন, সব বিষয়গুলো কিন্তু আজকে আমরা তার কাছ থেকে জানব। তো দর্শক, চলুন আমরা স্যারের কাছ থেকে জেনে নিই। তো স্যার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ। ভালো আছেন স্যার? জি ভালো। তো স্যার, আসলে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনি আপনার কি পদবি এবং আপনি বর্তমানে কি করছেন? সরকারি চাকরি চলল, সহকারী উপজেলা শিক্ষা পয়সা 28/2/2005 রিটায়ার করছি। এখন সময় কাটাই এই গাজীপুর হাই স্কুলের নোমান স্যারের লগে আমার আবার আগেই তো বন্ধুত্ব। ও আচ্ছা। তখন ওনার ওখানে আমি অনারিয়াম ক্লাস নেই। তার মানে আপনি গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনারিয়াম ক্লাস নিচ্ছেন বর্তমানে। আচ্ছা, এর পাশাপাশি কি করা হয়? এর পাশাপাশি কবিতা লিখি। কবিতা লেখেন। আমরা সেটা কিন্তু অলরেডি আমাদের 21শে বইমেলা আমরা দেখেছি যে আসলে আপনার বই সেখানে প্রকাশিত হয়েছে। তো রাবিয়া বুক হাউস আর ওখানে ওই জয় বাংলা, রাবিয়া বুক হাউস এবং জয় বাংলা স্টোরে আপনার বইটা ছিল, সেটা আমরা জেনেছি। তবে এই কবিতা লেখার আসলে কারণটা কি এবং উৎসটা কোন জায়গায়? ব্যাপার হলো আমি যখন খড়কি হাই স্কুলে পড়তাম, জি 59 সনে ভর্তি হয়েছি, যখন আমি 7-এ পড়ি, জি, কবি মুজাম্মেল হক সাহেবের সভাপতি, আমাদের ভোলার কবি মোজাম্মেল হক, জি, উনি আমার দিকে একেবারে ইয়ে করছে। আমি দেখলাম যে একজন কবি, তারা সালাম দিয়ে পাও ছেড়ে আমি সালাম দিছি। মানে আপনার আবেগ অত বেশি কাজ করেছিল যে আপনি ওনার সালাম পা ছুঁয়ে সালাম করেছিলেন। তুমি কে বাবা, খুব ভালো হইতো, তুমি ইয়ে করো, আমার মতো কবিতা কবি হবা। তখন আপনার বয়স কত ছিল? আমি 7-এ পড়ি, জানেন, ক্লাস 7-এ। আচ্ছা, ভালো বছর। আমি তখন এই 7 একটা কবিতা লিখছি, যার নাম হইল প্রত্যুষে সূর্যোদয়। ওই কবিতাটা প্রথম লাগিয়েছে। প্রথমে ওটাই আপনি লিখছিলেন? তারপর হয়তো ওই সময় কাটাই কবিতা যেটা রাখি। 19 সনে দিছি কবিতা একটা, আমাদের এই বইটা। এটা হচ্ছে 2019 সনে আমরা আলোর দিশারি পেয়েছি। এটি হচ্ছে আলোর দিশারি। এটি কোন প্রকাশনায় প্রকাশিত হয়েছে? কালাম বুক হাউসে এটি বাংলা বাজার থেকে প্রকাশিত হয়েছে। প্রথম কবিতা হলো বঙ্গবন্ধুর স্মরণে। বঙ্গবন্ধুর স্মরণে আলোর দিশারি। আর এটা হলো আধারে আলো। আধারে আলো, এটা 2022 সনে। তো এই বইটি দর্শক আমরা আপনাদেরকে দেখাই। এই বইটি হয়েছে 2000 কত সনে স্যার? 2022 সনে আমরা এই বইটি পেয়েছি, স্যারের প্রকাশিত এই বইটি। আর এই অশান্ত হৃদয় এটা হচ্ছে 24 সনে। এই 2024 সনে আমরা যে বইটি পেয়েছি সেটি হচ্ছে অশান্ত হৃদয়। তবে এই অশান্ত হৃদয় কবিতাটির আপনি বইয়ের প্রতিচ্ছবিটা যদি আপনি দেখেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে অশান্ত হৃদয় আসলে এটি বলার সাথে সাথে আপনার ভিতর থেকে একটি নাড়া দিবে যে আসলে অশান্ত হৃদয়, এবং প্রতিচ্ছবিটিও সেভাবে দেওয়া। তো আশা করি এই কবিতাটি অত্যন্ত শ্রুতিমধুর হবে এবং কাব্যের মিল থাকবে। এই কবিতাটি পড়ে আপনারা আপনাদের মনের খোরাক তৈরি করতে পারবেন। তো স্যার, কন্টিনিউ করি আমরা। তো কবি মোজাম্মেল হক সাহেবের কাছ থেকে আপনি কদম মুচি করে ওনার কাছ থেকে দোয়া নিয়েছেন। তারপরে স্যার তো বিভিন্ন জায়গায় চাকরি করে বিভিন্ন সময় ওই কবিতা লিখতাম, লিখলাম একটা ফাইলে রেখে দিতাম। মানে ওই ক্লাস 7 থেকে আপনি কবিতা লেখা শুরু করলেন, পরে এই কবিতাগুলো আপনি সংরক্ষিত রাখতেন। 19 সন থেকে আপনার প্রথম প্রকাশ শুরু হয়েছে। জি, 22 সন একটা, 23 সন একটা। মনে করলাম যে অর্থাৎ আমি আমার গণ্ডির ভিতর না রাখি, এগুলো যদি বন্ধু বান্ধব, ছাত্র, শিক্ষক এদের মধ্যে যদি এগুলো দেওয়া যায়, তাহলে তাদের কিছু উপকৃত হবে এবং তারা পরিবর্তন আসবে সমাজের। চিন্তা করে আমার ভিতরে যদি গণ্ডি মানে এটা আবদ্ধ থাকে, তাহলে তারা এটা হয় না, সমাজকেও তো জানাইতে হয়। সেই জন্য বাল্য বিবাহ,
তারপর ঘুষ করে একটা কবিতা হয়ে যাবে তো, বুঝছেন? জি, জি। কবিতা আছে, কারণ আমি তো এসব পছন্দ করি না। আমি ঘুষ করে একটা কবিতা আছে, সেই মানে কিছু আনন্দের কবিতা আছে যে ভিতর আমার দেখলাম যে এটা এটি মানুষের ভিতর ছড়িয়ে পড়ুক মনের ভাবটা, তাইলে সমাজের যদি কিছু আদৌ পরিবর্তন ঘটে তাইলে অত্যন্ত আমার পরিশ্রম সার্থক হবে। আচ্ছা, আমরা সিদ্দিকুর রহমান স্যারের সাথে কথা বলে যেটা জেনেছি, কবিতা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজকে পরিবর্তন করা। এই সমাজ যুব সমাজের অবক্ষয় এবং এই সমাজের অবক্ষয়কে দূর করার জন্য উনি লিখেছেন এই 3টি বই, এবং 3টি বই শুধু 3টি বই নয়, বরং সমাজ, রাষ্ট্র এবং দেশ পরিচালনা, পরিবর্তন, এই বিষয়গুলো ফুটে উঠেছে ওনার এই কবিতাগুলোতে। অতএব জ্বালাময় এই কবিতা এবং ব্যর্থতার কবিতা, কষ্ট, আনন্দ সবকিছু লুকিয়ে আছে এই কবিতাগুলোর মধ্যে। তো আমরা স্যারের কাছ থেকে আরো জানবো যে আসলে স্যার আপনি ভবিষ্যতে কি আরো লিখবেন কিনা, বা এখনো আপনার লেখা চলমান আছে কিনা। লিখতেছি, মানে ওই বই দুইটা খাতা আনছি, মানে এখনো লিখতেছি। এখনো লেখা চলে। তো এখন ভবিষ্যতে কবিতা নিয়ে বা কাউকে প্যাট্রোনাইজ করা, একটা মানুষকে আপনি উৎসাহিত করে কিভাবে কবিতার মধ্যে নিয়ে আসবেন, বা আপনি কাউকে প্রশিক্ষণ দিচ্ছেন কিনা এই মুহূর্তে? ওই যে আমি ওই ইমরানের পরিচয়টা আমরা জানতে চাই। ইমরান হলো কে? আমরাগুলো রবিক মাস্টার সাহেবের, রবিক স্যারের ছেলে। শ্রদ্ধেয় রফিক স্যার, উনি হচ্ছে একজন প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, ক্লাস 9-এ পড়ে। উনাকেও প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের এই স্যার। আপনি বর্তমানে কোথায় থাকছেন? রামদাসপুর পালোয়ান বাড়ি। ও রামদাসপুর, অর্থাৎ ভোলা সদরের রামদাসপুর পালোয়ান বাড়িতে হচ্ছে আপনার জন্মস্থান, সেটাই জন্মস্থান। পড়াশোনা করেছেন কি সেখানেই? না, প্রাইমারি ওখানে প্রাথমিক শিক্ষা শেষ করছি, ওই দেশে স্কুল ছিল রামদাসপুরে। তারপর খড়কি হাই স্কুল। খড়কি হাই স্কুলটা কোথায়? খড়কি হাই স্কুল আমরা কাছিয়া ইউনিয়ন। কাছে ইউনিয়নে খড়কি হাই স্কুল। এরপরে হচ্ছে আপনার সেকেন্ডারি ভোলা কলেজ থেকে আমি চাকরি হয়ে গেছে আমার পরীক্ষা দেওয়ার পরেই। ও, তার মানে পূর্ববর্তীতে এনটিআরসিরা তো ঝামেলা ছিল না, তারপরে হচ্ছে চাকরি নেওয়ার জন্য এবং চাকরি পাওয়ার জন্য সবচাইতে যেটা মেজর ছিল সেটা হচ্ছে সৎ, দক্ষ এবং আদর্শবান লোক হতে পারলে তখন শিক্ষক হওয়া যেত। আমরা আমাদের টিচারদের কাছ থেকে যতটুকু জেনেছি, সেই আমাদের টিচারদের আগের টিচার যারা, অর্থাৎ এই স্যাররা যখন টিচার হয়েছেন তখন বিষয় ছিল মেধাবী এবং সৎ, দক্ষ যারা, তাদেরকেই চাকরিতে নেওয়া হতো বলে এটা আমরা জেনেছি। তবে স্যার সম্ভবত সেই ধারাবাহিকতাই আপনি শিক্ষক হয়েছেন, তাই না স্যার? জি, আমি যেটা প্রাইভেট দিয়েছি ভোলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট। আচ্ছা, এই শিক্ষা জীবনে এসে এই আমরা যারা ছাত্র রয়েছে, আমাদের জন্য আপনার কি উপদেশ রয়েছে? মানে আমার ব্যক্তিগত দুইটি কথা হইল যে সৎসঙ্গ, শ্রদ্ধা, এই যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক। আমাদের জীবনে কিছু করতে হলে আপনাকে সৎসঙ্গ এবং শ্রদ্ধা, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এটি হচ্ছে স্যারের অ্যাডভাইস। আপনি যেহেতু একজন কবি, আমরা আপনার কাছ থেকে জানতে আসছি এবং আপনার লাইফস্টাইল সম্পর্কে আমরা জানবো। আমাদের কথা এখনো শেষ হয়নি। তো এর মধ্যে আমরা আপনার কাছ থেকে একটা কবিতা আশা করব, সবচেয়ে বেস্ট, আপনার লাইফের সবচেয়ে বেস্ট যে কবিতাটা, সেই কবিতাটা আমাদেরকে যদি কাইন্ডলি আবৃত্তি করে শোনাতেন। ধন্যবাদ। দর্শক, স্যার এখানে কবিতা খুঁজে বেড়াচ্ছে। এর মধ্যে কথা বলি, 3টি কবিতার বই অলরেডি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই স্যারের কবিতার বইগুলি নিতে চাচ্ছেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা বইয়ের নাম এবং দাম কত সেটা দিয়ে দিব। এবং যারা ভোলার বাইরে, আপনাদের জন্য ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে। তো ডেলিভারি চার্জ সেটা আপনাকেই বহন করতে হবে। তো ডেলিভারি চার্জ ছাড়া যে দামটা সেটা আমরা আপনাদেরকে প্রকাশ করব। আপনারা যাদের বই প্রয়োজন হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা সেখান থেকে আপনাদেরকে বইগুলো আপনাদেরকে পাঠিয়ে দেব। তো আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। আমরা এখন স্যারের বেস্ট যে কবিতাটি, সেই কবিতাটি স্যারের কাছ থেকে আবৃত্তি করে শুনবো। জি স্যার, প্লিজ। কবিতার নাম হলো দাওয়াত। এমনটি যদি হতো, বন্ধুরা সব পাশে বসে গল্পে থাকতো যত, খুশিতে আমি নাচতাম তখন হাসতাম মনের মতো। এমনটি যদি হতো, কোরমা পোলাও খেতে দিতাম তাদের, আরো মুরগি রোস, বোলার মোষের দদি, গুঞ্জা রাতের মিষ্টি খেয়ে হতো তুষ্টি, সাথে দিতাম মাদারি ফুলের তালের বাটারি গুড়, মনানন্দে সকলের কণ্ঠে গেয়ে উঠত সুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো। ইলিশা নদীর
ইলিশ মাছ দিতাম, আরো কত কি। মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম আরো দেবো কি। এমনি করে আন্তরিকতা তাদের সাথে হতো। বন্ধুরা হয়তো জবাব দিত, আর দিবেন কত। সকালে নাস্তা দিতাম বাংলার পিঠা, ফিন্নি পায়েস, ফল ফুরুত যত। তাদের আমি গান শুনাইতাম বসে মনের মতো। মনানন্দে সাঁতার কাটতো, শান্তি পেত তাতে। বিছানা পেতে দিতাম তাদের বাংলার শীতল পাটি, সোনার চেয়ে খাঁটি বাইরে বাংলাদেশের মাটি। পরন্ত বেলায় হাঁটবে যখন, মন অবিরাম দৃশ্য দেখবে তখন। রাস্তার দুপাশে গাছগুলো দাঁড়িয়ে আছে ঠায়, কি যে চমৎকার দেখা যায়। নদীর তীরে যাবে যখন, জল স্রোতের মন করা দেউ দেখতে পাবে সবে। আঁখি ফিরাবে না একটিবারও, শুধু চেয়ে রবে। নদীর পাড়ে যাই হাঁটবে যখন, দেখবে শত নৌকার ঢেউ, শত নৌকার পাল। জেলেরা নদীতে পাল্লা করে ফেলছে ইলিশ জাল। ইলিশ মাছের লাফালাফি ভালো লাগে বেশ, খেয়ে আরো মজা পাবে বলার নাই তো শেষ। কত ফুল ফুটে আছে মোর বাগানে, তোমরা ফেরিলে খুশি হতে আসলে সেখানে। নাম না জানা কত ফুল ফুটে আছে বাই, তলায় তোমরা আসবে চলে দেখতে যদি চাই। গ্রামের নাম রামদাসপুর, বলা সদর বলা, এখানের দৃশ্যগুলি যাবে না কেউ ভোলা। রাস্তার পাশে সবুজ বৃক্ষ, ডাল বাতাস দোলতে বাই। মনে হয় জিজ্ঞেস করছে বন্ধুরা আসবে ভাই, কখন এসে দাঁড়াবে বন্ধুরা আমার আঙ্গিনায়। আমি বসে রইলাম ঠায় তাদের অপেক্ষায়। চমৎকার একটি কবিতা এবং অত্যন্ত রসালো একটি কবিতা, আঞ্চলিক ভাষায় কবিতাটি লেখা। তো আমরা আমাদের কণ্ঠে আপনাদেরকে এই কবিতাটি আবৃত্তি করে শোনাবো এবং স্যারের বই প্রত্যেকটা কবিতা আমাদের এই চ্যানেলে থাকবে। আমরা নিজস্বভাবে সেটি আবৃত্তি করব এবং স্যারের কাছ থেকে যতটুকু গ্রহণ করার আমরা সেগুলো করে যাব। তো এখন বিষয় হচ্ছে স্যারের সাথে আরও কিছু পার্সোনাল আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে স্যার এই যারা কবি হন, সাহিত্যিক হন বা উপন্যাসক হন, তারা কিন্তু পারিবারিকভাবে কবিতা লিখতে যে, উপন্যাস লিখতে যে, মানে লেখালেখি করতে যে তারা কিন্তু পারিবারিকভাবে অনেক কথার সম্মুখীন হন। সেটা হতে পারে সহধর্মিণীর কাছ থেকে, সেটা হতে পারে পরিবারের কাছ থেকে। এই ধরনের কোনো বাধার সম্মুখীন আপনি কখনো হয়েছেন কিনা? না, আমার ওয়াইফ আরো আগ্রহ, মানে কবিতা লেখায় আরো খুশি। ও আচ্ছা, এই 24 বই আমি নাতিতে পাঠাই দিছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে উনি পরিবারের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছে। এবং কবিতা লিখতে যে বা কবিতা উপলব্ধি করতে যে আপনি কখনো পরিবার ছেড়ে বাহিরে ছিলেন কিনা? না, ওই এমন মানে আমার এখানে থাকা তো কাছে, বন্ধু ওয়াইফ বলুন ঢাকা চায় না, নাচকে ছোড়ো, বউ চাকরি করে হোটেল বউ। পরিবারের লোকজন এখন কোথায় কোথায় আছে? ঢাকা। সবাই ঢাকা, আপনি একাই জায়গায় থাকেন? আমি একই জায়গায় থাকি, মানে আমার ঢাকা গেল বন্টি না, এই গরমের টাইমে মানে জায়গা জায়গা মানে খুব কম তো, হ্যাঁ। এই অ্যাডজাস্টটা আমার অর্থাৎ মুক্ত বাতাসে উনি একজন কবি, উনি কবি হিসেবে মুক্ত বাতাসে থাকতে চাচ্ছেন। মানে এই তারপর আমার বাড়ি তো রামদাসপুর, এখন তার নাই, কথা বলেন না। জি জি, আমার ওই অত্যন্ত কাছাকাছি থাকি, ওই বিকেলে দেওয়া নদীর পার দাঁড়াই। জি, মানে হচ্ছে নাই, চিন্তা করেন মনে তখন কত ইয়া, তখন ওই জায়গায় রাস্তার নদীর পাড়ে যায় দাঁড়াইয়া দেখ। আচ্ছা, একা স্যার একা থাকছেন, একা আপনার রান্না বান্না, আপনার পরিচর্যা নিজেরটাকে নিজেই করছেন। এর মূল কারণটা কি? আচ্ছা, আমি তো নিজে উঠে সকালে অন্ধকার থাকতে কুড়াই, যদি কেউ জানি না দে। মানে হচ্ছে এটা এটা আমাদের ভোলার আঞ্চলিক ভাষা, মানে হচ্ছে উনি ওনার বাসার আশপাশের যে আঙিনা সেটা নিজেই ঝাড়ু দেন এবং সেটা যখন ভোরবেলা গুটগুটে অন্ধকার থাকে তখনই করেন, যাতে কারো চোখে না পড়তে হয়। তো বিষয়টা অত্যন্ত মজার ছিল। তো আমরা স্যারের কাছ থেকে আরো জানবো যে আসলে এই বর্তমানে এখানে থাকা হচ্ছে কবিতার স্বার্থে নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কারণ নেই, আমি ওই বই একটা লিখবো এখন, মানে আপনার লেখার স্বার্থে, কবিতা লেখার স্বার্থে আপনি এখানে? কবিতা না, কবিতা বলতো না, আমি আমার একটা বই লিখবো, গল্প, কবিতা না, গল্পের বই, গল্প বই, একাকী জীবন। একাকী জীবন মানে হচ্ছে দর্শক আপনারা এইটা উপলব্ধি করতে গেলে একই থাকতে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে এখন বর্তমানে যেই স্যার বইটা লিখছেন সেটি হচ্ছে একাকী জীবন। একাকী জীবন এই জিনিসটা আপনাকে লিখতে হলে, যেহেতু আমরা জেনেছি কবি সাহিত্যিক যারা রয়েছেন তারা
গল্পগুলো কবিতাগুলো উপলব্ধি করেন, তারপরে হচ্ছে লিখেন। বাস্তব অভিজ্ঞতা নিতে হয় এবং অনুভূতি থাকতে হয়, তারপরে লেখা যায়। তো সেই সূত্রে উনি একা থাকছেন পরিবার ছেড়ে, এবং আমি বাসায় ঢোকার পরে যতটুকু উপলব্ধি করলাম আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো, পুরো বাসাটাই দেখাবো। তো এখানে হচ্ছে উনি একাই থাকছেন, একাই রান্না বান্না করছেন, একাই সবকিছু করছেন। শুধুমাত্র স্বার্থ, অর্থ যাই বলেন সবকিছু একটাই, সেটা হচ্ছে আপনাদের জন্য লেখালেখি করা এবং আপনাদের জন্য কবিতা, উপন্যাস এবং গল্পের বই উপহার দেওয়া। স্যারের কাছ থেকে ওনার ব্যক্তিগত যে তথ্যগুলো সেগুলো সব মোটামুটি নিয়েছি। তো এরপরে হচ্ছে স্যারের এখনও লেখালেখি চলছে, কবিতা এবং গল্পের বই দুইটাই লেখা হচ্ছে। যেটা গল্প আমরা বলেছি সেটা হচ্ছে আসলে উপন্যাস। তো আপনারা এটার নাম দেখবেন, এটা হচ্ছে একাকী জীবন। তো একাকী জীবনের এই বিষয়টা উপলব্ধি করার জন্য উনি একা থাকছেন। উনি হচ্ছে পরিচয়টা আমরা দিয়েছি এবং আমাদের ডিসক্রিপশনে থাকবে। আর আপনারা হচ্ছে যারা এই স্যারের 3টি কবিতার বই রয়েছে, স্যার একটু বইগুলো, এখানে হচ্ছে 3টি কবিতার বই রয়েছে। এই 3টি কবিতার বই অত্যন্ত শ্রুতিমধুর, আবৃত্তি করতে অনেক মজা লাগে, এবং আপনারা যদি এই কবিতাগুলো আবৃত্তি করেন, এই কবিতাগুলো আবৃত্তি করতে গেলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন। আর হচ্ছে আমরা এই কবিতাগুলো আপনাদেরকে দিচ্ছি, প্রাইস অত্যন্ত কম, আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং প্রত্যেকটা বই আপনারা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো যারা আমাদের এই চ্যানেলে রয়েছেন, আপনারা এই ধরনের নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন আবিষ্কার, নিত্য নতুন দেশের কথাগুলো জানতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদেরকে ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমি একটু আপনার যুক্ত করি। জি জি। মানে আমার বন্ধু বান্ধবদের এবং যারা গ্রাহক বা বই পড়বেন বা ছাত্র সবার প্রতি আমার একটা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমার কথা হইলেই কবিতা আমি লিখি বলি না আমি কবি। সকলেই দেখতে পাবে গগনে উঠিলে রবি, মেঘাচ্ছন্ন যদি ঢেকে না যায় সূর্য, পৃথিবী আলোকিত হবে, চাদর দিয়ে যাবে না ঢাকা, দেখতে পাবে সবাই। তো এই ছিল আমাদের আজকে কবি সিদ্দিকুর রহমান স্যারের ইতিহাস এবং কাহিনী। তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদেরকে ভালোবাসা, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।